আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে, আমি কোনো প্রতিবাদ করিনি অ্যান্ড করবো না। আমি জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি। দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে নায়িকা শবনম বুবলী, কিন্তু সাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস প্রথম বাচ্চা হওয়ার 9 বছর পরেও এখনও তিনি দ্বিতীয় বাচ্চার সুখবর দিতে পারেনি। এ নিয়েই বুবলী তিরস্কার করে অপু বিশ্বাসকে। প্রতিনিয়তই মানুষ নতুনত্ব দেখতে চায়। আমরা যেহেতু চিত্রনায়িকা, চলচ্চিত্র জায়গাটা একটা সময় গিয়ে না আসলে আমাদের অফ করে দিতে হয়। এই বিনোদন জগৎটা হচ্ছে প্রতিনিয়তই মানুষ নতুনত্ব দেখতে চায়, নতুনত্ব পছন্দ করে। তার জবাবেই অপু জানায়, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো, আমি কোনো প্রতিবাদ করিনি, করবও না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। যখন আমি কোটি টাকার কাবিন করেছি সেই দিনের অপু বিশ্বাস, আজকে 2026-এর অপু বিশ্বাস, কখনোই আমার গ্ল্যামার, আমার কাজ আপনারা কিন্তু মেলাতে পারবেন না। চেঞ্জেস আসবে। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানায়, তার ভক্তরা প্রতিনিয়তই নতুনত্ব দেখতে চায়। চিত্রনায়িকা বলেই চলচ্চিত্রের কাজ একটা সময় পরে অফ করে দিতে হয়, এমনটাই জানায় অপু বিশ্বাস। আমাদের এই জগৎটা আসলে চেঞ্জেস, চোখের সৌন্দর্য, ভালো লাগার সৌন্দর্য, আবেগের সৌন্দর্য। বুবলি প্রসঙ্গে অপু বলেন, আগের অপু বিশ্বাস আর এখনের অপু বিশ্বাস এক না। আরও যুক্ত করেন, চোখের সৌন্দর্য এবং আবেগী সৌন্দর্যের মতো ভারী শব্দ। 9 বছরেও বাচ্চা না হওয়া নিয়ে অপু বিশ্বাস তার নিজের কষ্টের কথা বলেন। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে একটা সময় আমি অনেক বেশি সাফার করেছিলাম, তো অনেক বেশি সাফার করার কারণে সেটাকে আবার ঠিকঠাকও আমি করেছি। শুধু বুবলি নয়, সবারই হাসি ঠাট্টার জবাবে অপু বিশ্বাস জানায়, যারা যারা আমায় নিয়ে তামাশা করেছে তারা কি করে। আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে, আমি কোনো প্রতিবাদ করিনি অ্যান্ড করবো না। আমি জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি। যারা যারা করেছে, যে যে মহল থেকে করেছে, তারা কি করে। সো এন্ড অফ দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করছে। কাউকে ট্রিক্স অ্যান্ড ট্রিক করে কিছু না বলে সবশেষে গা বাঁচায় অপু বিশ্বাস। তো এটা আসলে আমি কাউকে ট্রিক্স অ্যান্ড ট্রিক করে বলিনি। এ বিষয়ে অপু বিশ্বাস আরও কিছু কথা বলেছে, চলুন আমরা শুনে আসি। আমার প্রত্যেকটা সময় চাপ থাকে। আজকে চেঞ্জ করেছে শাকিব খান বা ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, আমার কাছে প্রত্যেকটা কাজই চাপের থাকে। এই কারণ আমি একটা কাজ আমার মনের মাধুরী মিশি করেছি, ওটা যখন 18 কোটি মানুষের সামনে প্রেজেন্ট হচ্ছে, মানে বাংলাদেশের ভাষাভাষীর মানুষ যেখানেই আছে তাদের সামনে গিয়ে যখন পৌঁছে যাচ্ছে, তখন তো অটোমেটিক্যালি একটা অন্য ধরনের টেনশন কাজ করে। কিন্তু যখন রিলিজ হয়ে যায় তখন হয়তো বা ভালো বা মন্দ ফিডব্যাকটা চলে আসে, তখন মনে হয় যে আচ্ছা এই ভুলটা ছিল বা এইটা ঠিকঠাক করেছি, তখন আসলে কাজের কম্পেয়ারটা বুঝতে পারি যে আচ্ছা না ঠিক আছে। সো আসলে আমার কাছে প্রত্যেকটা সময়ই যখন আমার কোনো কাজ রিলিজ হয় বা সকলের সামনে পৌঁছে যাবে, তখন বাড়তি একটা প্রেশার থাকেই। একটা কাজ করবেন কি করবেন না, অনেক সময় আমরা পরামর্শের জন্য বিভিন্ন মানুষের শরণাপন্ন হই, জিজ্ঞেস করি ভালো হয়েছে খারাপ হয়েছে, ফিডব্যাক চাই। এ ধরনের ফিডব্যাক চাইতে অপু বিশ্বাস কাদের কাছে চায় বা কার কাছে চায়? সর্বোপরি তো আমার প্রথমে মা ছিলেন, মাই আমার সব কিছুর ঊর্ধ্বে, তার সাথেই আসলে আলোচনা করে সব কিছু ডিসিশন নিতাম। এবং আজকে অপু বিশ্বাস স্ট্রং। অপু বিশ্বাস যা বলেছেন ঠিকই বলেছেন, চলুন আমরা বাকি কথাগুলো শুনে আসি। ভাবে দাঁড়িয়ে আছে, কাজ করছে, সকলেই তাকে যে সাপোর্টটা দেয়, আমি মনে করবো এটা টোটাল ক্রেডিট আমার মার। কারণ সেই সময় আমার মা বেঁচে ছিলেন। আমার মা লাস্ট 5 বছর হয়ে যাচ্ছে, 5-6 বছর হয়ে যাচ্ছে আমার মা আমার মাঝে নেই। এখন যেটা হয় কি যে কাজ এবং সবচেয়ে কাছের মানুষটা আমার কাছে নেই, যে বাস্তব, আমি আবারও সেই কথাটাই আসছি যে বাস্তবিক অর্থে যেটা করা দরকার সেটাই আমি করি। আর ভালো মন্দ আসলে ডিসিশন নেওয়ার তো মানে আমরা চিন্তা করি একটা, সৃষ্টিকর্তা প্ল্যান করে আর একভাবে, তারপরেও আমরা তো ডিসিশন নেওয়ার সেই মেধা বুদ্ধিটা সৃষ্টিকর্তা তো আমাদের দিয়েই দিয়েছেন। আসলে এইভাবেই হয়, ওরকম স্পেসিফিক কেউ নেই যে আমি কারো কাছে আলোচনা করি, কেউ আমাকে ফিডব্যাক দেয়। আমার কাছে মনে হয় যে না, ওকে ফাইন, এটা ভালো হতে পারে, দেন আমি ওটা করি। ওকে ফাইন, এটা ভালো হবে না, দেন ওটা করি না। আচ্ছা, মায়ের প্রসঙ্গে তো বললেন, মা তো সকলের জন্য একটা আস্থার নাম, যে আস্থা এখন হয়ে উঠেছে না আপনি কারো জন্য, আমাদের জয়ের জন্য। একদম। জয় আসার পর তো লাইফে এই যে বড় হচ্ছে বিভিন্ন ধাপে, এবং অপু বিশ্বাসও সেই সাথে সাথে নিজেকে আরও পরিণত করে তুলছে। তো মা হিসেবে ডিউটিটা আর ওয়ার্ক পারপাসে নিজেকে ব্যালেন্স করা কেমন চলছে?
সো লাকি যে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী, মাশাল্লাহ অনেক লক্ষ্মী, এবং সে তার মাকে সে শুরু থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে। কারণ ও অনেক ছোট থাকতেই তো আসলে জীবন যুদ্ধে নিজেকে তৈরি করা হয়েছে। তখনও আমি ওর কোনো ঝামেলা দেখিনি, এবং সে খুব সহজেই বুঝতে পারে। এখন তো মাশাল্লাহ বুদ্ধি হয়েছে, বুঝতে শিখেছে, এবং সেই সাপোর্ট করে কাজের জায়গাটায় যে কী করা দরকার। মাঝখানে কয়েকদিন আগে আমি ওকে নিয়ে দেশের বাইরে ঘুরতে গিয়েছি। সো ঘুরতে গিয়ে যেমন হচ্ছে যে সে আমাকে ছবি তুলে দিয়েছে, আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিব যে ফটো ক্লিক কে করেছে, আমার ফটোগ্রাফার। তো সব কিছু মিলে আসলে আমার মা থাকাকালীন আমার মা আমাকে যেমনটা গড়ে তুলেছে একজন বন্ধুর মতো, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, আমি আসলে আমার ওই মার চিন্তাধারাটাকেই আমি নিজের মধ্যে নিয়ে আমি আমার সন্তানকে সেটাই দেওয়ার চেষ্টা করি। যদিও আমার মার মতো অতটা ভালো মা হতে পারবো কিনা জানি না, বা ট্রাই করি। এ বিষয়ে অপু বিশ্বাস আরও কিছু কথা বলেছে, চলুন আমরা শুনে আসি। আর মাশাল্লাহ আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্তই আমার বাচ্চা অনেক বেশি শান্তশিষ্ট, আমাকে বুঝতে পারে বা আমাকে বোঝেন। সো এটা আমার কাছে অনেক বড় একটা সাপোর্ট। বাহ, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু খুব ভালো একটা মাধ্যম দর্শকদের সাথে চিত্রনায়কগুলি বা শিল্পীদের কানেকশন করার ক্ষেত্রে, কাজের আপডেট দেওয়া থেকে শুরু করে এভরিথিং। এবং আমাদের তো বড় বড় আগ্রহ থাকে যে আমাদের পর্দায় যাদেরকে দেখি তারা আসলে ব্যক্তিগত জীবনে কেমন, কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে। এটা হচ্ছে নেভার এন্ডিং একটা ফ্যাসিনেশন সকলের জন্য। তবে একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে একজন শিল্পীর কতটুকু সোশ্যাল মিডিয়াতে আসলে প্রকাশ করা উচিত, বা এই ক্ষেত্রে আসলে আপনি কতটুকু সরব থাকেন? আমার ফেসবুক বা আমার সব জায়গায় সোশ্যাল মিডিয়া তো অলরেডি ওপেন, এটা সকলের কাছেই আছে। আমার কাছে আসলে মনে হয় যে শিল্পীদের একটা লিমিটেশন থাকা দরকার। কারণ আমার আগ্রহটা কোথা থেকে জন্মাবে এবং কোথায় গিয়ে এন্ড হবে, এই ডিসিশন মেকারটা আমি নিজেই। সো ওই জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়াতে, আমি বললাম না যে স্টার্টিং অ্যান্ড এন্ডিংটা যেহেতু আমার দায়িত্বেই, সো আমি ওইভাবেই আসলে মেনটেন করি। কারণ আমিও অসুস্থ হই, আমার বাচ্চাও অসুস্থ হয়। আচ্ছা, আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, সেখানে আমি দোয়া চাইলাম, 5টা লোকের দোয়া পাবো ডেফিনেটলি, কিন্তু আমি ওইটা দিলাম না, তাতেই বাকি। আমার ফলোয়ার্স হয়তো বা 9 মিলিয়ন, কারো ফলোয়ার হয়তো 900, কারো ফলোয়ার হয়তো 9 জন। সো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যেহেতু একজন শিল্পী, আমাকে তো দর্শক শিল্পীর জায়গা থেকেই চেনেন। তো আমার কাছে মনে হয় যে আমার কাজের জায়গা দিয়ে যেহেতু তাদের কাছে আমার পরিচিতি, সো ওইটুকুই আমি তাদেরকে দেখাবো। অপু বিশ্বাস যা বলেছেন ঠিকই বলেছেন, চলুন আমরা বাকি কথাগুলো শুনে আসি। যদিও মাঝখানে আমার ব্যক্তি জায়গাটা একটু ঘেটে হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু ঘেটে করেছি, আমি বললাম না যে লিমিটেশনের স্টার্টিং আর এন্ডিং যেহেতু আমার হাতে, সো ঘেটে ঘটাকেও আমি আবার কি করে সুন্দর করে একটা ফ্লাওয়ার বাস তৈরি করব, এটাও আমারই দায়িত্ব। তো বলা যেতে পারে যে অপু বিশ্বাসের নিউ ইয়ার রেজুলেশনের মধ্যে এটা আরেকটা হতে পারে যে যা কিছু ব্ল্যান্ডার হয়েছে বিগত বছরে, এই বছরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি অলরেডি গত বছর থেকে স্টার্ট করেছি আমার আসলে চিন্তাধারা, চলাফেরা, স্ট্যাটাস, এভরিথিং, সব কিছু আমি ওই ব্ল্যান্ডারটাকেই আসলে গুছাতে চাচ্ছি। আর বিশেষ করে শিল্পীদের যে কোনো স্টেটমেন্ট, সেটা লাইফ নিয়ে হোক, কোনো শিল্পীকে নিয়ে হোক, স্টেটমেন্টগুলো কিন্তু একটা আইডিওলজি হিসেবে দর্শকদের জন্য কাজ করে। কারণ আপনি অনেক অনেক মানুষের আইডল, আসলে মানে গণমানুষের অভিনেত্রী যদি বলতে। তবে আমি যেহেতু আইডলের কথাটা আপনি বললেন, আইডলের ক্ষেত্রে আমি এইটুকু বলবো যে যেটাই আমি দর্শকদের কাছে ছড়াবো, এইটা যেন মানে কি বলে, এটা যেন খুব সুন্দর হয়, খুব যেন সুন্দরভাবে হয়। কারণ আমাকে এই যে আজকে আমরা একটা ব্র্যান্ডের সাথে আমাদের যুক্ত করে, একটা ওপেনিংয়ে আমাদেরকে নিয়ে যায়, একটা সিনেমায় আমাকে একটা ক্যারেক্টারকে প্লে করছে, এটা কিন্তু যে দর্শকদের ভিতরে কিন্তু আমাদের সেই জায়গাটা, অবস্থাটা তৈরি করছে। যদি